নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যদি একটু ভেবে দেখি, আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অত্যাধুনিক প্রযুক্তির যুগেও একটা বিষয় কিন্তু একদম বদলায়নি। সেটা হলো জটিল বিজ্ঞানকে মাতৃভাষায় মানে বাংলায় ঠিক কিভাবে সহজ করে বোঝানো যায়। আর এই ব্যাপারে বিংশ শতাব্দীর প্রখ্যাত প্রাবন্ধিক রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান নামের যে কালজয়ী প্রবন্ধটি লিখেছিলেন, সেটাকে কিন্তু সায়েন্স কমিউনিকেশন বা বিজ্ঞান যোগাযোগের একটা নিখুঁত মাস্টার ক্লাস বলা যেতে পারে। তো চলুন সরাসরি দেখে নেওয়া যাক তিনি ঠিক কি দুর্দান্ত নিয়মাবলী আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছেন। আজকের এই কারিকুলামে আমরা মূলত যে বিষয়গুলো কভার করব সেগুলো হল বিজ্ঞানের পাঠকদের দুটো আলাদা শ্রেণী, পরিভাষার শব্দভাণ্ডারের সংকট, অনুবাদের আড়ষ্ঠতা, রচনা রীতি অর্থাৎ অলঙ্কার বনাম সরলতার দ্বন্দ্ব, নির্ভুলতার আসল গুরুত্ব এবং একদম শেষে প্রাবন্ধিক রাজশেখর বসুর সংক্ষিপ্ত পরিচিতি। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, পাঠকদের দুটো শ্রেণী। যে কোনো কিছু লেখার আগে লেখকের সবচেয়ে বড় আর বুনিয়াদী নিয়মটা কি হওয়া উচিত? সেটা হলো তিনি কার জন্য লিখছেন সেই পাঠককে একদম ঠিকঠাক চেনা। রাজশেখর বসু কিন্তু পাঠকদের খুব সুন্দর করে দুটো ভাগে ভাগ করেছেন। প্রথম শ্রেণী হচ্ছে তারা যাদের ইংরেজি জ্ঞান একেবারেই সামান্য বা বলতে গেলে নেই। আর দ্বিতীয় শ্রেণী হল যারা ভালো ইংরেজি জানেন এবং ইংরেজিতেই বিজ্ঞান পড়ে অভ্যস্ত। এখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করলে দেখা যাবে, সাধারণ যুক্তিতে মনে হতে পারে যে ইংরেজি জানা মানুষদের বিজ্ঞান বুঝতে বেশি সুবিধা হবে, তাই না? কিন্তু বাস্তবে প্রথম শ্রেণীর পাঠকদের মাতৃভাষায় বিজ্ঞান শিখতে তুলনামূলকভাবে বেশ সুবিধাই হয়। কারণটা হলো তাদের মধ্যে আগে থেকে তৈরি হওয়া কোনো ভাষাগত পূর্বসংস্কার থাকে না। তারা যে কোনো নতুন বাংলা পরিভাষা খুব সহজেই আপন করে নিতে পারে। অন্যদিকে যারা ইংরেজিতে বিজ্ঞান পড়ে অভ্যস্ত, তাদের মাতৃভাষায় বিজ্ঞান শিখতে গেলে আগে নিজেদের সেই ইংরেজি শিক্ষার সংস্কারটাকে মন থেকে রীতিমতো দমন করতে হয়। আর সেটা কিন্তু বেশ শক্তর একটা কাজ। আর ঠিক এই মানসিক দ্বন্দ্বটা বোঝানোর জন্যই বসু মহাশয় অসম্ভব মজার একটা ধুতির উপমা দিয়েছেন। ধরুন এমন একজন মানুষ যিনি সারা জীবন শুধু ইজার বা ট্রাউজার পরে অভ্যস্ত, তাকে যদি হঠাৎ করে ধুতি পরতে বলা হয় তাহলে তার ঠিক যতটা অস্বস্তি হবে, ইংরেজিতে অভ্যস্ত একজন পাঠকের বাংলায় বিজ্ঞান পড়তে ঠিক তেমনই লাগবে। যারা ইংরেজিতে জিওমেট্রি পড়ে বড় হয়েছেন, তাদের সামনে হঠাৎ করে সমবাহু ত্রিভুজ বা প্রতিজ্ঞাবাক্যের মতো বাংলা শব্দগুলো ছুড়ে দিলে সেগুলো তাদের কাছে বেশ অদ্ভুত আর অস্বস্তিকর লাগাটাই তো স্বাভাবিক। মাতৃভাষায় বিজ্ঞান পড়ার ক্ষেত্রে এই মানসিক বাধাটা সত্যিই খুব বড় একটা ফ্যাক্টর। তবে এই আলোচনার রেশ ধরেই একটা বিরাট প্রশ্ন কিন্তু মাথায় আসে। আচ্ছা, বিজ্ঞানের এমন অনেক শব্দ তো আছে যার কোনো নির্দিষ্ট বাংলা পরিভাষা আদৌ তৈরিই হয়নি, তখন কি হবে? আর ঠিক এখান থেকেই আমরা ঢুকে পড়ছি আমাদের দ্বিতীয় বিষয়ে, পরিভাষা আর শব্দভাণ্ডারের সংকট। বিজ্ঞানের এই জটিল ধারণাগুলোকে বাংলায় প্রকাশ করতে গিয়ে যুগে যুগে ঠিক কী ধরনের অদ্ভুত সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, এবার একটু সেদিকে নজর দেয়া যাক। রাজশেখর বসু খুব সুন্দর করে মনে করিয়ে দিয়েছেন যে একদম শুরুর দিকে লেখকরা যখন একা একা পরিভাষা তৈরির চেষ্টা করছিলেন, তখন কিন্তু বিস্তর বিভ্রান্তি ছড়িয়েছিল। মানে একই ইংরেজি শব্দের জন্য একাধিক বাংলা প্রতিশব্দ তৈরি হয়ে পুরো জগাখিচুড়ি অবস্থা। এরপর ১৯৩৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় যখন বিভিন্ন বিশেষজ্ঞ, ভাষাতত্ত্ববিদ আর বিজ্ঞানীদের একসাথে নিয়ে একটা পরিভাষা সমিতি গঠন করল, তখন গিয়ে অবশেষে একটা গোছানো আর সফল উদ্যোগ দেখা গেল। এখানে বসু মহাশয় খুব প্র্যাকটিক্যাল একটা গাইডলাইন দিয়েছেন। তিনি বলছেন সব কিছুর যে জোর করে বাংলা করতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। যেমন ধরুন অক্সিজেন বা প্যারাডাইক্লোরোবেনজিনের মতো রাসায়নিক নামগুলো, এগুলো বাংলা হরফে ঠিক সেভাবেই লিখে দেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। ঠিক একইভাবে ফার্ন বা ইনসেক্টার মতো উদ্ভিদ আর প্রাণীর ইন্টারন্যাশনাল নামগুলো অপরিবর্তিত রাখা উচিত। আর হ্যাঁ, খুব জটিল কোনো পারিভাষিক শব্দের ক্ষেত্রে প্রথমবারের অর্থটা ভালোভাবে বুঝিয়ে দিয়ে এরপর থেকে পুরো লেখায় শুধু বাংলা শব্দটাই কনসিস্টেন্টলি ব্যবহার করা উচিত। এবারে আমরা আলোচনা করব অনুবাদের আড়ষ্ঠতা আর ভুল ভ্রান্তি নিয়ে। একদম অন্ধের মতো ইংরেজি থেকে বাংলায় আক্ষরিক বা লিটারাল ট্রান্সলেশন করতে গেলে কী ধরনের হাস্যকর আর মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, বসু মহাশয় সেই ব্যাপারে আমাদের খুব কড়াভাবে সাবধান করে দিয়েছেন।
এই আক্ষরিক বা যাকে বলে মাছি মারা নকল অনুবাদ সেটা কিভাবে ভাষার স্বাভাবিক ছন্দটাকে পুরোপুরি নষ্ট করে দেয় তার কিছু দারুণ উদাহরণ আছে। যেমন ধরুন সেন্সিটিভ পেপার, এর বাংলা আক্ষরিক অনুবাদ করা হয়েছিল স্পর্শকাতর কাগজ। একবার ভাবলে অবাক লাগে শুনতে এটা কতটা উৎকট, অথচ এর সঠিক অনুবাদ হওয়া উচিত ছিল সুগ্রাহী কাগজ। আবার ধরুন ব্লুপ্রিন্ট স্টেজ, এর আক্ষরিক অনুবাদ যদি কেউ লেখে নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি, সেটা তো পুরোপুরি বাংলা ভাষার প্রকৃতিবিরুদ্ধ একটা ব্যাপার। সহজভাবে নকশা প্রস্তুত হয়নি বললেই তো ল্যাঠা চুকে যায়। ঠিক একইভাবে নাইট্রোজেন ডাজ নট টেক পার্টের অনুবাদে অংশগ্রহণ করে না লেখার চেয়ে কোনো পরিবর্তন হয় না লেখাটা বাংলা ভাষা চলনের সাথে অনেক বেশি মানানসই। এরপর আসা যাক রচনারীতি আর সরলতার বিষয়, মানে অলংকার বনাম সরলতা। একটা বৈজ্ঞানিক লেখার স্টাইল আসলে ঠিক কেমন হওয়া উচিত? ল্যাবরেটরির ভাষা আর একটা কবিতার ভাষার মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায়? প্রাচীন আলঙ্কারিকরা ভাষার শব্দের মূলত তিনটি শক্তির কথা বলে গেছেন: অভিধা, লক্ষণা আর ব্যঞ্জনা। অভিধা মানে হল একদম ডিরেক্ট বা আভিধানিক অর্থ, লক্ষণা হল একটা অন্তর্নিহিত অর্থ, আর ব্যঞ্জনা হল রূপক বা ফিগারেটিভ অর্থ। এখানে রাজশেখর বসুর নিয়মটা হল একেবারে স্ট্রিক্ট। বিজ্ঞান রচনাকে অবশ্যই শুধুমাত্র এই অভিধা বা সরাসরি আক্ষরিক অর্থের ওপর নির্ভর করতে হবে। এখানে অতিরঞ্জন, ইমোশন বা রূপকের কোনো জায়গা নেই। একজন বিজ্ঞান লেখককে হতে হবে একদম স্পষ্ট বক্তা, যাকে বলে একেবারে টু দ্য পয়েন্ট। বিজ্ঞানের বর্ণনায় সাহিত্যিক অতিরঞ্জন কেন পুরোপুরি বাদ দেওয়া উচিত তার একটা দারুণ প্রমাণ হল মহাকবি কালিদাসের সেই বিখ্যাত উক্তি, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। দেখুন, একটা কবিতার জন্য এটা সত্যি অসাধারণ লেভেলের একটা লাইন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভূগোলের বা বিজ্ঞানের কোনো বইয়ে যদি এমন অতিরঞ্জিত অলংকার ব্যবহার করা হয়, সেটা হবে সম্পূর্ণ বেমানান। কারণ বিজ্ঞানের ভাষা হতে হবে একদম সরল, পরিষ্কার এবং দ্ব্যর্থহীন। এবারে আমরা ফোকাস করব নির্ভুলতার গুরুত্বের ওপর। বিজ্ঞান লেখক আর সম্পাদকদের কাঁধে তথ্যের নিখুঁত নির্ভুলতা বজায় রাখার যে কত বড় একটা গুরুদায়িত্ব থাকে, এবার সেটা একটু বোঝা যাক। আমাদের সবার খুব চেনা একটা প্রবাদ হল অল্পবিদ্যা ভয়ঙ্করী। বসু মহাশয় এই প্রবাদটা টেনে এনে সেই সব লেখকদের ভীষণভাবে সতর্ক করেছেন যারা বিজ্ঞান বিষয়ে নিজের ধারণাটাই পরিষ্কার না করে লিখতে বসে যান। একটু ভেবে দেখলে বোঝা যায় অর্ধেক জ্ঞান নিয়ে সাধারণ মানুষকে বিজ্ঞান বোঝাতে যাওয়া সমাজের জন্য কতটা ভয়াবহ, ক্ষতিকর হতে পারে। ভুল তথ্যের পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা বাস্তব উদাহরণ দেয়া যাক। বসু মহাশয় উল্লেখ করেছেন, একবার নাকি একটা পত্রিকায় লেখা হয়েছিল যে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর নয়, কিন্তু ওজোন গ্যাস স্বাস্থ্যকর। মানে জাস্ট ভাবুন, বিজ্ঞানের নামে এই ধরনের ডাহা ভুল আর বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সাধারণ মানুষের কতটা ক্ষতি করতে পারে। আর ঠিক এই কারণে সম্পাদকদের সবচেয়ে বড় দায়িত্ব হল যে কোনো বৈজ্ঞানিক লেখা প্রকাশের আগে সেটা অবশ্যই কোনো এক্সপার্ট বা অভিজ্ঞ লোককে দিয়ে ভালোভাবে যাচাই করে নেয়া। সম্পাদকদের এই কড়া নজরদারি ছাড়া বিজ্ঞানের আসল সত্যতা বজায় রাখাটা একরকম অসম্ভব। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে সায়েন্স কমিউনিকেশনের যে অসাধারণ মাস্টার ক্লাসটি আমরা আলোচনা করলাম, তার পেছনের মানুষটিকেও তো একটু চেনা দরকার, তাই না? রাজশেখর বসুর বর্ণাঢ্য জীবনের দিকে তাকালে অবাক হতে হয়। 1880 সালে নদিয়া জেলায় জন্মগ্রহণ করা এই মানুষটি ছিলেন বাংলা ভাষা আর সাহিত্যের সত্যিকারের এক উজ্জ্বল নক্ষত্র। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহাসিক পরিভাষা সমিতির একজন অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। এরপর 1937 সালে তার রচিত বিখ্যাত বাংলা অভিধান চলন্তিকা প্রকাশিত হয়, যা বাংলা ভাষার ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। আর হ্যাঁ, পরশুরাম ছদ্মনামে তিনি যে তীক্ষ্ণ আর দুর্দান্ত সব রসরচনা লিখে গেছেন, সেটা বোধহয় আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আজও তা একেবারে অতুলনীয়। তার এই অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 1957 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করে। 1960 সালে তিনি মারা গেলেও তার রেখে যাওয়া এই অসাধারণ দিকনির্দেশনাগুলো আজও আমাদের পথ দেখায়। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা বিষয় খুব গভীরভাবে ভেবে দেখার মতো। আজকের এই বিশ্বায়নের যুগে যখন চারিদিকে তথ্যের এত ছড়াছড়ি, এত জটিলতা আর ফেক নিউজের রমরমা, তখন রাজশেখর বসুর দেওয়া এই নিয়মগুলো, মানে পাঠক সম্পর্কে সচেতনতা, ভাষার একদম সরল ব্যবহার আর তথ্যের নিখুঁত নির্ভুলতা, এগুলো কি আমাদের জন্য আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে পড়েনি?
মাতৃভাষায় বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই কালজয়ী কৌশলগুলো আজকের দিনের মডার্ন কমিউনিকেশনের জন্যও কিন্তু একটা অমূল্য গাইডলাইন। আশা করি আজকের এই বিশ্লেষণ আমাদের সবাইকে বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।